পড়ছিলাম শৈলবালা, কলমে লাবিবা ওয়াহিদ, পর্ব সংখ্যা 7। আমরিন বিছানায় জ্ঞানহীন পড়ে আছে। তাইজিদ তাকে ফ্লোর থেকে কোলে তুলে আলতো করে বিছানায় শুইয়ে দিয়েছে। লায়লাকে দিয়ে ওর কাপড় বদলে দিয়েছে। তাকে বেশ কড়া করে হুমকিও দেওয়া হয়েছে যেন লায়লা কাউকে কিছু না বলে। লায়লার মুখ চলল মালিকের প্রতি তার অনুগত্য বেশ গভীর। মালিক যা আদেশ করবে তা অক্ষরে অক্ষরে পালন করবে সে, এক চুলো নড়চড় করবে না। লায়লাকে তাইজিদই বেছেছে আমরিনের জন্য। এই বাড়ির বউদের একজন করে দাসীর মতো থাকে। যদিও সরাসরি কাউকে দাসী বলা হয় না, তবে বাকিরা আড়ালে আবডারে এদের লেজ ধরা চেলা ডাকা হয়, তাচ্ছিল্য করে। আবার ওদেরই স্বপ্ন তারা এই বাড়ির বউদের সেবায়ের খাস হবে। তাইজিদ তার পাশে বসলো। সে ইচ্ছাকৃত আমরিনের অসুস্থতার বিষয়ে কাউকে কিছু বলেনি। অন্তত সে যতটুকু সামলাতে পারছে, নয়তো বাড়ির লোকেরা তিলকে তাল বানাতে দুবার ভাববে না। বাসরাতে খামাখা এসবের কোনো দরকার আছে? সে বড় পেশিবহুল হাতটা তুলে আমরিনের কপালে হাত রাখল। জ্বর নেই, কিন্তু মেয়েটা দুর্বল, সম্ভবত প্রেশার। মুখের উপর কাটা চুল পড়েছে। সে না চাইতেও তর্জনী দিয়ে সরিয়ে দিল। আমরিন ঘুমাচ্ছে। তাইজিদের ঘুম হলো না। মেয়েটাকে এখনও ছুঁয়েও দেখেনি, তবুও এই নাজেহাল। যখন পুরো বাড়ির দায়িত্ব পড়বে তখন কি করবে? সে কি সিদ্ধান্ত নিতে কোনো ভুল করে ফেলল? তাইজিদ দীর্ঘশ্বাস ফেলল। উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বৃষ্টি ইতোমধ্যেই থেমে গিয়েছে। বারান্দার দরজা খুলে দিলে হয়তো ঠান্ডা বাতাসের পাশাপাশি মাটির স্যাঁতস্যাঁতে গন্ধও নাকে বিঁধত। কিন্তু অজানা কোনো কারণে সে রাত করে দরজা খুলল না। যখন সে খুলেছিল তখন বেশি রাত হয়নি, তবে এখন মধ্যরাত। বাইরে অশরীরের আনাগোনা এই সময়টায় সবচেয়ে বেশি। সন্ধ্যার পর থেকে এদের আনাগোনা বাড়ে, তবে মধ্যরাতে একটু বেশি। তাইজিদ আবারও আমরিনের মুখপানে তাকালো। চোখ মুখ খুবই শান্ত তার। এক পলকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে চোখ ফিরিয়ে নেয়। কোহিনূর ঘুম থেকে উঠে ফজরের ওয়াক্তে। এরপর ওনার আদেশে বাড়ির মেয়েরা উজু করে নির্ধারিত নামাজ ঘরে হাজির হয়। ওখানে মহিলারা নামাজ পড়ে। সব সময় সবাই নামাজ একসাথে পড়তে না পারলেও ফজর এবং এশাতে নামাজ এখানেই পড়ে সবাই। এখানে বাড়ির সদস্য কিংবা কাজের লোক ভেদাভেদ নেই, সবারই আসতে হয়। সবার মতো করে কোহিনূর আমরিনকেও ডেকে পাঠান, কিন্তু তাইজিদ লাইলাকে বলে দেয় ঘরে পড়বে, তুমি যাও। লাইলা মাথা নাড়িয়ে চলে যায়। কোহিনূর এই কথা শুনে কিছুই বলে না। বিয়ের প্রথম রাত, একটু ছাড় দেয়া যায়। অমৃতা শেফালিকে টেনে হিঁচড়ে এনেছে। ঘুমে ঢুলছে মেয়েটা। সারাদিন না খেয়ে দিয়ে চোখের পানি ফেলে দুর্বল হয়েছে কিছুটা, এজন্য ঘুমও গভীর। কোহিনূর শেফালির ঘুম ঘুম ভাব দেখে মুখ আরও গম্ভীর করলেন। অমৃতার উদ্দেশ্যে বলেন, বোনকে এখনো কিছু শেখাতে পারলে না? বলেই তাচ্ছিল্য করে চলে গেলেন। এতে রেগে অমৃতা শেফালির পিঠে কিল বসালো। শেফালি ব্যথায় চোখ বড় বড় করে ফেলল। এই তো ওষুধ দেওয়াতে এবার ঘুম ভেঙেছে। অমৃতা দাঁতে দাঁত পিষে বলল, নামাজ পড়তে না চাইলে আয়, তোকে ধাক্কা দিয়ে ফেলে দিই। শেফালি এবার আর তেরামি করল না। অমৃতার সাথে নামাজ ঘরে ঢুকে পড়ল। চোখ বড় বড় করে আমরিনকে এদিক ওদিক খুঁজল সে। সারাদিন কান্নার চোটে তো ঘর থেকে বেরই হয়নি। সেও দেখতে চায় কোন হুড়পড়ি বৌমা এনেছে এই ভদ্র মহিলা, আর কার এত বড় সাহস হয়েছে তার থেকে তাইজিদকে কেড়ে নিয়েছে। অমৃতা তার মতিগতি বুঝতে পেরে বলল, খুঁজে লাভ নেই, ম্যাডাম ঘরে নামাজ পড়বে, বেশি না ভেবে নামাজে দাঁড়া, দেরি হচ্ছে। তাইজিদ মসজিদ থেকে ফিরে দেখলো আমরিন এখনও ঘুমাচ্ছে। তার চা খেতে ইচ্ছে হচ্ছে। সারা রাত ঘুমায়নি, চোখ জ্বালা করছে। সে বাপ্পেকে নিচে পাঠালো চা আনতে। আমরিনকে একা ছাড়ল না। যতই হোক আমরিন এই বাড়িতে নতুন, এমন অবস্থায় তাকে একা রাখা ঠিক হবে না। কখন কি প্রয়োজন হয়, এমনিতেও সে আমরিনকে যা চিনেছে তাতে সে মুখ ফুটে প্রয়োজন বলার মতো মানুষ নয়। কিন্তু আফসোস, তাকে 7টার মধ্যে বেরোতে হবে। সে গেল মেয়ের কাছে। মন সবে ঘুম থেকে উঠেছে, ঘর জুড়ে হাঁটাহাঁটি করছিল। ঘুমের রেশ তখনও কাটেনি। বাবাকে দেখেই সে বাবার কোলে উঠে যায়। মাথা বা এলিয়ে দেয় শক্ত কাঁধে। তাইজিদ মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, ঘুম কেটেছে আমার মায়ের? মন সারা শব্দ করল না। তাইজিদ আবারও প্রশ্ন করল, ঘুম ভালো হয়েছে? হুম। কোনো ব্যাঙ ইঁদুর স্বপ্নে আসেনি তো? তাইজিদ মেয়ের কপালে চুমো দিয়ে বলল, নাস্তা কি খাবে? মন সময় না নিয়ে বলে উঠল, পরোটা আর হালুয়া। তাইজিদ ঠোঁট হালকা এলিয়ে মেয়ের গালে চুমো খেল। মন তার স্বপ্ন নিয়ে কথা বলতে ব্যস্ত। তাইজিদ বলল, তোমার মা অসুস্থ? মা? যাকে গতকাল তোমায় এনে দিলাম সে ঘুমাচ্ছে। আমি এখন বের হব। আমি চলে গেলে কি আমার মা তার খেয়াল রাখবে? মন অবাক হলো। বাবার কথা বোঝার চেষ্টা করলো। গতকালকের কথা মনে পড়তেই আবারও চোখ ছলছল করে উঠল। আমি যাব না। তাইজিদ মেয়েকে বুকে জড়িয়ে নেয়।
এটা সেটা বলে। যখন তুমি অসুস্থ হও তখন তোমার খুব কষ্ট হয়, তাই না? হ্যাঁ, খুব। একই কষ্ট আমরিনের হচ্ছে। তুমি কি চাও মা, আমাদের কাছে থেকে কেউ কষ্ট পাক, ব্যথা পাক? এতে তোমার বাবাকে ওরা পচা বলবে না? মন চুপসে যায়, মুখ ভার হয়ে থাকে। তাইজিদ মেয়ের গাল টেনে বলল, বাবার এখন খুব দরকারি কাজ আছে, আমি এখন বের হব। তুমি আমরিনের খেয়াল রাখবে তো? বাবা তোমাকে কতটা ভালোবাসে জানো তো? মন ওপর নিচ মাথা নাড়ায়, আবারও চিন্তিত হয়ে বলল, যদি বকা দেয়? দিবে না বাবা, বলছি তো। মনকে কোল থেকে নামিয়ে দেয়। মেয়ের নাস্তা আর মুখ ধোয়ার ব্যবস্থা নিজ হাতে করে দিয়ে তাইজিদ বেরিয়ে যায়। ইমনকে এবার সে নিজের হাতেই সাইজ করবে, হাতে বেশি সময় নেই। ততক্ষণে মন মুখ ধোয়, খায়, কতক্ষণ আবিরের সাথে খেলে। কিন্তু সে খেয়াল করে তার দাদি রেগে আছে। প্রায় 8টা বাজতে চলল, অথচ এখনও আমরিনের ঘুম ভাঙছে না। বিরক্ত হয়ে আসছেন তিনি। বাড়ির বউরা এত বেলা করে ঘুমায়, তাই যদি সকাল সকাল উঠে কই চলে গেল, তার সাথে দেখাও করল না। চাপা রাগ চেপে তিনি এদিক সেদিক হাঁটছেন, লাইলাকেও হাতের নাগালে পাচ্ছেন না। মন কি ভেবে চুপি চুপি উপরে গেল, বাবার ঘরে উকি ঝুঁকি দিল, কিন্তু সহসা সে প্রবেশ করল না। বেশ ইতস্তত অনুভব হচ্ছে। আবির বলেছে আমরিন নাকি এখনও ঘুমাচ্ছে। সে বড়দের সম্পর্কে বোঝে না। একটু তো ঈর্ষা হয় তার বাবার ঘরে অন্য একটা মেয়েকে দেখে। তার বাবা যে শুধু তার, সে ঘুমাবে শুধু বাবার বিছানায়। অন্যরা কেন ঘুমাবে? সে শুধু আবিরকেই ছাড় দেবে। মন 10 মিনিটের মতো দরজার বাইরে ঘুর ঘুর করল। সে ভেতরে যেতে চাইছে, অথচ পারছে না। অপেক্ষা করছে, যদি ঘুম ভেঙে যায়, উঠে আসে, তাহলে তো আর তার বাবার কথা মানার দরকার নেই। সে আবার উকি দিল, ভালো করে তাকালো এবার। সত্যি সত্যি আমরিন শুয়ে আছে। কেমন অসুস্থ লাগছে তাকে। মনের এবার মায়া লাগলো, ভালো লাগলো না ওকে শুয়ে থাকতে দেখে। বাবা তাহলে সত্যি বলেছে। সত্যি কি সে অসুস্থ? অসুস্থ হলে দাদি কেন রাগ করছে? অসুস্থ হলে কি কেউ রাগ করে? মনও করতে পারল না। পা টিপে টিপে ভেতরে ঢুকে পড়ল। বিছানার খুবই ধীরে ধীরে উঠল, হামাগুড়ি দিয়ে আমরিনের পাশে বসলো। মনোযোগ দিয়ে দেখলো ঘুমন্ত মুখটা। আরে, এই আমরিন আন্টি তো দেখছি খুব সুন্দর। ওই যে বড় চাচি যে রূপকথার সুন্দরী রাজকুমারীদের কথা বলে না, ঠিক সেরকম। মন একবার চাচিকে জিজ্ঞেস করেছিল, সুন্দর কি? তোমার চোখে যাকে ভালো লাগবে সেই সুন্দর। মনের এই আমরিনকে উপরে উপরে সুন্দর লাগছে, কিন্তু এখনও তার ব্যবহার নিয়ে সন্দিহান। গালে হাত দিয়ে মন তাকিয়ে রইল, যেন বাবার কথা মতো সে আমরিন আন্টিকে পাহারা দিতে বসেছে। বাবার ঘরে ঘুমাচ্ছে, নিশ্চয়ই ভালো হবে, নাকি হবে না? মন বিড়বিড় করল, ভালো নাকি ভালো না? ভালো। ইমন আমরিনকে ডাকছে। ইমনের মুখে লেগে আছে মিষ্টি হাসি। সে আমরিনকে শাড়ি উপহার দিচ্ছে। আমরিন খুশি মনে তা নিল। পরে নিজেকে ভাঙা আয়নায় দেখল। মায়ের ভাঙা আয়নায় না দেখার আদেশ অমান্য করে লজ্জা পেল। হঠাৎ সে আয়নার ভেতর থেকে ইমন এক জলজান্ত অমানুষ রূপ ধারণ করে বেরিয়ে আসছে। তার সাথে এক অচেনা পুরুষ। সেই পুরুষের চোখে লালসা। আমরিন ভয়ে পিছিয়ে গেল 2 ধাপ। ইমনের মুখ থেকে চিরচেনা হাসি সরে সেই ঠোঁটে আজ ভয়ঙ্কর হাসি। সে হাসি দিয়ে বলছে, তুমি আজ ওকে বিয়ে করবে বিন্তি। আমি তোমাকে ওর কাছে বিক্রি করে দেব। আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে বিয়েও করব না। মন দেখল ঘুমের মাঝেই আমরিনের মুখ অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে। মন অবাক হলো। আবিরও একবার এমন করেছিল। বড় চাচি বলেছিল স্বপ্নে দানব আসলে নাকি সবাই এভাবে ভয় পায়। মন কি করবে এবার ভেবে পেল না। সে নিজের ছোট্ট হাতটা আমরিনের কপালে রাখল। সত্যি সত্যি কি দানব এসেছে নাকি? অসুস্থ? আমরিন তখনই আঁতকে ঘুম থেকে ওঠে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজের কপালে ছোট হাত দেখে চমকে যায়। মুহূর্তেই ভুলে যায় স্বপ্নের কথা। মুন, তুমি এখানে? মুনের ছোট্ট হাত আমরিনের কপালে। আমরিনের জেগে ওঠা দেখে ভড়কে গিয়ে হাত সরিয়ে ফেলল। মিনমিন করে বলল, বাবা বলেছে আমরিন আন্টি অসুস্থ, তাই দেখতে এসেছি। আমাকে দেখতে এসেছো? এখন ভয় পাচ্ছ না? মন আমরিনের দুর্বল গলার কোনো ধমক, রাগ, হিংসে খুঁজে পেল না শেফালির মতো। বাচ্চারা কেন যেন বড়দের এই বিরক্তি রাগগুলো খুব ধরতে পারে। এই ভয়ে মায়া মমতাও সে স্পষ্ট অনুভব করল। আমরিনের গলায় নমনীয়তা। সেই জন্যই বুঝি মন একটু সাহস পেল। সে সময় নিয়ে বলল, তোমাকে শেফালি আন্টির মতো লাগছে না। বাবা না থাকলেও তুমি আমাকে বিরক্তি দেখাচ্ছ না। আমি তোমার কথা শুনে আরাম পাচ্ছি। আরাম? আমরিনের অস্ফুট গলা। মন আবারও তার মাথায় হাত রেখে বলল, তুমি অসুস্থ কেন? কি হয়েছে আন্টি? বাবা চিন্তা করছে কেন তোমার জন্য? আমরিন মিয়ে গেল। মনে পড়ে গেল তার গতকালকের বিভীষিকাময় দিনটি। এক প্রবল ঝড়ে সে নিজস্ব নির ফেলে এক অচেনা জায়গায় অচেনা এক পুরুষের সাথে বসত গেড়েছে। এত অশান্তির মাঝেও মনের এই সরল নিষ্পাপ মুখটা
তাকে চৈত্রের আকাশে একদলা বৃষ্টিময় মেঘের মতো প্রশান্তি দিল। নিজের হাতটা বাড়িয়ে দিল সে। আমার হাতটা ধরবে একটু মন? মন বড় বড় চোখে তাকালো। আমরিন নিজের হাতটা আরেকটু বাড়িয়ে দিল। মন দুটোনায় ভুগে নিজের হাতটা দিল। এই যে আমার হাতটা ধরেছ, এবার সুস্থ লাগছে। মন অবাক হলো। নিজের অজান্তেই আরেক হাত দিয়ে আমরিনের হাতটা ধরে বলল, এবার কি আরও সুস্থ লাগছে আন্টি? কয়েকদিনে এই প্রথম বুঝি হাসলো আমরিন। খুবই ক্লান্ত সেই হাসি, তবে এই হাসিতে কোনো ভেজাল নেই। তার কেন যেন এই বাচ্চাটাকে কাছে পেয়ে খুব ভালো লাগছে। মনে হচ্ছে এই বাড়িতে মনুই একমাত্র প্রাণ, যাকে দেখলে আমরিনের স্বস্তি হয়, শান্তি লাগে। আমরিন সময় নিয়ে বলল, জড়িয়ে ধরলে এখনই উঠে যাব। মন আমরিনের এই চালাকি ধরতে পারে না। সে তাকে সুস্থ দেখার লোভেই জড়িয়ে ধরল। মন বেশ কৌতূহলী। সে মূলত দেখতে চায় জড়িয়ে ধরলে কিভাবে কেউ সুস্থ হয়। আমরিনের চোখ এবার ঝাপসা হয়ে এলো। একটা বাচ্চার আলিঙ্গনে তার বুকে বয়ে চলা ঝড়টা দমে গেল। ঘাড়ের ভারগুলো কেমন নেমে যেতে শুরু করেছে। আমরিন মনকে বুকে জড়িয়ে উঠে বসলো। মন নিজের করা এই ম্যাজিককে খুব খুশি হলো। সে আমরিনকে সুস্থ করে দিয়েছে। বাবা শুনলে নিশ্চয়ই খুব খুশি হবে। সেই খুশিতে মন তাকে আরও খামচে ধরে আঁকড়ে রইল। এই ছোট্ট প্রাণ টেরই পেল না আমরিনকে সঙ্গ দিয়ে কত বড় ঝড় থেকে বাঁচিয়েছে। এমন সময় লায়লা এলো। চোখ কপালে উঠে গেছে তার এমন দৃশ্য দেখে। মন জড়িয়ে ধরেছে আমরিনকে। কিভাবে সম্ভব? আমরিন দুর্বল চোখে তাকালো লায়লার দিকে। লায়লা নড়ে চড়ে দাঁড়ালো। সময় নিয়ে বলল, আপনারে বড় ম্যাডাম বোলায়, আপনার আব্বাই আইছে। কিছু করণ লাগবো আপা? শাড়ি টাড়ি বাইর কইরা দিমু?